আসসালামু আলাইকুম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আমরা ব্যাখ্যা সহ আজকে সমাধান করব। অন্যান্য চাকরির পরীক্ষায় এই সাধারণগুলো থেকে আবারও প্রশ্ন আসতে পারে, সেজন্য এগুলোর বিস্তারিত জেনে রাখা আমাদের জন্য জরুরি। হরমুজ প্রণালী কোন কোন সাগরকে যুক্ত করেছে? হরমুজ প্রণালী পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে যুক্ত করেছে। এটি কেন গুরুত্বপূর্ণ? সাধারণ জ্ঞান পড়তে গেলে আমাদের এই জিনিসটি জানতে হবে যে বর্তমানে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে, সেখানে হরমুজ প্রণালীতে আমেরিকা অবরোধ আরোপ করেছে এবং ইরান সেখানে তাদের অনুমতি ছাড়া অন্যান্য দেশের জাহাজ চলাচল করতে দেয় না। যে কারণে এই হরমুজ প্রণালীটি এখন বর্তমানে একটি অন্যতম গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। যে কারণে স্বাভাবিকভাবেই এখন এই হরমুজ প্রণালী দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবে, তাই হরমুজ প্রণালী সম্পর্কিত যত প্রশ্ন আছে সব জেনে নিতে হবে। দ্বিতীয় প্রশ্ন, বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? সুন্দরবন সংযুক্ত আছে 5টি জেলার সাথে, যেমন বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, পটুয়াখালী এবং বরগুনা। এই 5টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে এবং সবচেয়ে বড় অংশ রয়েছে বাগেরহাট জেলায়। জোহরান মামদানি কোন শহরের মেয়র? জোহরান মামদানি নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র। উনি কেন আলোচনায় আসলেন? কারণ নিউ ইয়র্ক শহরের যে মেয়র এতদিন যারা নির্বাচিত হয়েছিলেন তারা কেউ মুসলিম ছিলেন না। প্রথম মুসলিম মেয়র হলেন এই জোহরান মামদানি, যে কারণে স্বাভাবিকভাবেই উনি একজন আলোচিত ব্যক্তিত্ব এবং আলোচনায় এসেছেন। সঠিক উত্তর খ। 4 নম্বর প্রশ্ন, ফ্যামিলি কার্ড কর্মসূচির বাস্তবায়নের দায়িত্বে কোন মন্ত্রণালয়? ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দায়িত্বে প্রধান দায়িত্ব পালন করে হলো প্রধানমন্ত্রীর কার্যালয়। আর এটি যাদের মাধ্যমে করা হচ্ছে মাঠ পর্যায়ে সেটি হলো বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ টিসিবি। এরা এটি পরিচালনা করে, আর যে নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তবায়নের মূল দায়িত্ব পালন করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এটি বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটা আলোচ্য বিষয় ছিল ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ড। তো ফ্যামিলি কার্ড গত ঈদুল ফিতরের আগে এটি বাস্তবায়ন শুরু হয়। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমানা রয়েছে? 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাথে ভারতের যে কয়টি রাজ্যের সীমানা রয়েছে সেটি হলো 5টি, যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এই 5টি অঙ্গরাজ্যের সীমান্ত রয়েছে বাংলাদেশের সাথে। পরের প্রশ্ন, পারস্য উপসাগরে অবস্থিত খারক দ্বীপ কোন দেশের অংশ? খারক দ্বীপ এটি ইরানের একটি দ্বীপ। এটি বর্তমানে একটি আলোচ্য বিষয় এবং এটি কেন আলোচনার বিষয়বস্তু? কারণ হলো এখানে আমেরিকা এটি দখল করতে চেয়েছিল স্থল অভিযানের মাধ্যমে, যদিও শেষ পর্যন্ত করেনি। কারণ হলো এখানে ইরানের এটি হলো প্রধান তেল রপ্তানি টার্মিনাল। এই খারক দ্বীপে ইরানের প্রধান তেল রপ্তানি টার্মিনাল রয়েছে, এজন্য আমেরিকা চেয়েছিল যে এটিকে দখল করে নিবে স্থল অভিযানের মাধ্যমে, কিন্তু তারা এখনো করতে পারেনি। 7 নম্বর প্রশ্ন, বাংলা 1428 সনের জ্যৈষ্ঠ মাস কত দিনের ছিল? বাংলা 1428 সনের জ্যৈষ্ঠ মাস ছিল 31 দিনের। আর এখন 2026-এ 14 এপ্রিল যে বাংলা সাল সেটি হলো 1433 শুরু হয়েছে। এই 1433 শুরু হয়েছে 2026 সালে, তার মানে 1428 ছিল 5 বছর আগে। তো 2019 সালের সংশোধিত পঞ্জিকা অনুযায়ী বাংলা একাডেমির সংশোধিত পঞ্জিকা 2019 অনুযায়ী 19 অনুযায়ী বছরের প্রথম 6 মাস অর্থাৎ বৈশাখ থেকে আশ্বিন 31 দিনে গণনা করা হয়। সুতরাং স্বাভাবিকভাবে 2019 সালের পরে জ্যৈষ্ঠ মাস 31 দিনের। 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? বাংলাদেশের সংবিধানের মূলনীতি 4টি। বাংলাদেশের সংবিধানের 4টি মূলনীতি কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। পরের প্রশ্ন,
স্টারলিংক কত সালে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করে? স্টারলিংকের মালিক হলেন ইলন মাস্ক, আমেরিকার ধনকুবের একজন ব্যবসায়ী। তার যে স্টারলিংক কোম্পানি, এটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল 18 জুলাই 2025। 18 জুলাই 2025 আর 20 মে 2025 এটি পরীক্ষামূলক সম্প্রচার শুরু করে। পরীক্ষামূলক যাত্রা শুরু করেছিল 20 মে 2025 আর আনুষ্ঠানিকভাবে পূর্ণোদ্যমে যাত্রা শুরু করে 18 জুলাই 2025। বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর সদস্যপদ লাভ করে? এটি 1974 সালে সদস্যপদ লাভ করেছিল ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির। এটি 1974 সালে লাহোরে অনুষ্ঠিত দ্বিতীয় ওআইসি সম্মেলনে বাংলাদেশ এই সদস্যপদ লাভ করেছিল। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ হলো হাড়িয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত, যেটিকে ভারত নাম দিয়েছিল নিউমুর বা পূর্বাশা দ্বীপ নামে। ভারত এটিকে ডাকতো নিউমুর বা পূর্বাশা দ্বীপ, আর বাংলাদেশে এটির নাম হলো হাড়িয়াভাঙা। যদিও দ্বীপটি এখন আর নাই, এটি পানির নিচে তলিয়ে গেছে। আর বাংলাদেশ ও ভারতের সীমান্ত নদী এই হাড়িয়াভাঙার মোহনায় অবস্থিত ছিল। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার দক্ষিণ তালপট্টি দ্বীপ। এটি বাংলাদেশের নাম ছিল দক্ষিণ তালপট্টি দ্বীপ। কোনটি সম্মেলনের শহর বলে খ্যাত? 12 নম্বর প্রশ্ন। সম্মেলনের শহর বলে খ্যাত হলো জেনেভা। সুইজারল্যান্ডের জেনেভা শহরটি সম্মেলনের শহর বা সিটি অফ কনভেনশন নামে খ্যাত। কারণ কি? কারণ হলো যে এই শহরে জাতিসংঘ সহ বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর এখানে অবস্থিত এবং বছর জুড়েই এখানে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, তাই এটিকে জেনেভা সম্মেলনের শহর বলা হয়, সিটি অফ কনভেনশন বলা হয়। 13 নম্বর প্রশ্ন। ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হয় কবে? ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল 25 ফেব্রুয়ারি 2026 সালে। 14 নম্বর প্রশ্ন। 2025 সালে শান্তিতে নোবেল পুরস্কার কে লাভ করেন? মারিয়া কোরেনা মাচাদো। তিনি ভেনিজুয়েলার নাগরিক এবং বর্তমানে ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি? বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হলো জামদানি। বাংলাদেশের প্রথম এই জিআই পণ্য বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর যে পণ্য, সেটি হলো জামদানি। এটি নিবন্ধিত হয়েছিল 2016 সালে। আর দ্বিতীয়টি হলো ইলিশ, সেটি নিবন্ধিত হয়েছিল 2017 সালে। পরের প্রশ্ন। মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বরের সেক্টরের অধীনে ছিল? মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা 2 নম্বর সেক্টরের অধীনে ছিল এবং এর সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ। পরবর্তীতে হন মেজর এটিএম হায়দার। এটিও আমাদেরকে জেনে নিতে হবে যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। পরের প্রশ্ন। ডেড সি কোথায় অবস্থিত? ডেড সি অবস্থিত ইসরায়েল এবং জর্ডানে। ইসরায়েল এবং জর্ডানে এই ডেড সি অবস্থিত। এটি অত্যাধিক লবণাক্ত একটি হ্রদ, যে কারণে এখানে কোনো জলজ উদ্ভিদ বা প্রাণী বাঁচতে পারে না। আর এটি অবস্থিত ইসরায়েল ও জর্ডান সীমান্তে। এর বাংলা অর্থ হলো এটি হলো মৃত সাগর। মূলত এটি একটি হ্রদ। আর্টেমিস 2 চন্দ্রাভিযানে অংশগ্রহণকারী প্রথম নারী নভোচারী কে? আর্টেমিস 2 এই চন্দ্রাভিযানটি হয়েছে 1 এপ্রিল 2026 এই মিশন অনুষ্ঠিত হয়। এই মিশনে একমাত্র নারী ছিলেন ক্রিস্টিনা কস। ক্রিস্টিনা কস তিনি ছিলেন একমাত্র নারী এবং এটি হয়েছিল 1 এপ্রিল 2026। 10 দিন ব্যাপী এই মিশন শেষ হয় 10 এপ্রিল 2026। 10 এপ্রিল 2026-এ তারা চন্দ্রাভিযান শেষ করে তারপরে আবার পৃথিবীতে ফিরে আসেন। এ সময় তারা পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের চারপাশ প্রদক্ষিণ করার ইতিহাস গড়েন। তার সাথে আরো যে 3 জন ছিল, মোট 4 জন ছিল নভোচারী, আর 3 জন ছিল রিড ওয়াইজম্যান, তারপরে ছিল ভিক্টর গ্লোভার, তারপরে ছিল জেরেমি হ্যানসেন। এই 4 জনের নামই আমাদেরকে মনে রাখতে হবে, কারণ হলো
যে কোনো একজনের নাম দিতে পারে যে আর্টিমিস আর্টিমিস 2 চন্দ্রাভিযানের নিচের কোনজন ছিল, তাহলে এই তিনজনের যে কোনো একজন দিতে পারে, আবার ক্রিস্টিনা কসেরও নাম দিতে পারে। সুতরাং আমাদেরকে এটি জেনে নিতে হবে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভিক্টর গ্লোভার এই মিশনের প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী। এই মিশনের অর্থাৎ এই চন্দ্রাভিযানের প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হলেন ভিক্টর গ্লোভার। তার নামটিও বিশেষ করে মুখস্থ রাখতে হবে এবং ক্রিস্টিনা কসের নামটি মুখস্থ রাখতে হবে। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রাচীনতম চা বাগান কোনটি? বাংলাদেশের প্রাচীনতম চা বাগান হলো সিলেটের মালনীছড়া। সিলেটের মালনীছড়া চা বাগান বাংলাদেশের তৎকালীন ব্রিটিশ ভারতের সময় এটি প্রতিষ্ঠিত হয় এবং এটি ছিল বাংলাদেশের প্রথম প্রাচীনতম চা বাগান, আর এটি হয়েছিল 1854 সালে, অর্থাৎ এটি ব্রিটিশ ভারতের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল। সর্বশেষ প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হলো বাংলাবান্ধা। বাংলাদেশের মানচিত্র অনুযায়ী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলাটি সবচেয়ে উত্তরে অবস্থিত, আর ওই তেঁতুলিয়ার ভিতরে থাকা বাংলাবান্ধা হলো বাংলাদেশের সর্ব উত্তরের স্থান বা একদম উত্তরের নির্দিষ্ট স্থান বা পয়েন্ট। সুতরাং বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম হলো বাংলাবান্ধা। এটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।